দ্বিতীয় আর একটা বিষয়, একজন ধরুন ভারতীয় নাগরিক, তিনি চাইছেন না তার নাম ভোটার লিস্টে থাকুক, মানে তিনি ভোটার লিস্টে তুলতে আগ্রহী নন, তারপরে কি তিনি ভারতীয় নাগরিক থাকবেন? অবভিয়াসলি নাগরিক থাকবেন। শুনতে অবাক লাগলো, এটাই আইন। এর আগেও হয়েছে, এখন হচ্ছে, কিন্তু হ্যাঁ, এসআইআর এর নামে যেটা বাড়াবাড়ি হচ্ছে ওটা না হলেও চলতো। এসআইআর বন্ধ করার কোনো এখতিয়ার রাজ্য সরকারের নেই, কেন্দ্রের সরকারেরও নেই, ইভেন কোনো রাজনৈতিক দলেরও নেই। দেখুন, এই যে 2002টাকে ইয়ার্ডস্টিক ধরতে হবে, এটা কোথায় লেখা? এটা তো নেই। আপনি ফর্মুলেশন করছেন, নিজের মতো ফর্মুলেশন করছেন, এইটাকে ইয়ার্ডস্টিক ধরাটা উচিত নয়। চূড়ান্ত তালিকা, সেখানে তারপরে নাম নেই, এটা দেখছেন চূড়ান্ত তালিকাতে নাম নেই, তারপরে কি করবেন? তাহলে তিনি ভারতীয় নাগরিক থাকলেন না? না, তার নাম থাকুক বা না থাকুক, একজন ভারতীয় নাগরিক সর্বদাই ভারতীয় নাগরিক। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস সামিম। নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেরই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করা হোক। কি বলবেন? দেখুন, এসআইআর এই প্রক্রিয়াটি হয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে, এবং এই এসআইআর যে আজকে নতুন হচ্ছে এরকম বিষয় নয়, এর আগেও হয়েছে, এখন হচ্ছে, কিন্তু হ্যাঁ, এসআইআর এর নামে যেটা বাড়াবাড়ি হচ্ছে ওটা না হলেও চলতো। কিন্তু এসআইআর বন্ধ করার কোনো এখতিয়ার রাজ্য সরকারের নেই, কেন্দ্রের সরকারেরও নেই, ইভেন কোনো রাজনৈতিক দলেরও নেই। এই পুরো বিষয়টি, এই যে নির্বাচন সংক্রান্ত পুরো বিষয়টি দেখেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উচিত যে আগের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন এটা দেখে নেওয়া, আর নতুন যারা 18 বছর পূর্ণ করছে না, 18 বছর বয়স হয়েছে, তাদের নাম ভোটার লিস্টে তোলানো, যদি কেউ মারা যান তাদের নাম ভোটার লিস্ট থেকে বিয়োজন করা। এসআইআর করার মাধ্যম দিয়ে কি হয়, মানে ভোটারের, যিনি ভোটার তার অস্তিত্ব আছে কি নেই এটা যাচাই করা হয়, এইটা করা উচিত। কিন্তু এই যে 2002 সালের লিস্টে নাম আছে কি নেই তার সঙ্গে তবেই তার নাম থাকবে, এইটা করলে যেটা হবে যে সাংঘাতিক ম্যাসাকার হয়ে যাবে, সাংঘাতিক ভুল হয়ে যাবে। তার কারণ হচ্ছে, দেখুন, এই যে 2002টাকে ইয়ার্ডস্টিক ধরতে হবে, এটা কোথায় লেখা আছে? এটা তো নেই। আপনি ফর্মুলেশন করছেন, নিজের মতো ফর্মুলেশন করছেন, এইটাকে ইয়ার্ডস্টিক ধরাটা উচিত নয়। ফলে এরকম অনেক ব্যক্তি পাবেন যাদের 2002 সালের লিস্টে হয়তো নাম নেই, তাদের হয়তো সপরিবার হয়তো নাম তুলেননি, হতেই পারে, বা 2002 সালের পরে নাম তুলেছেন, হতেই পারে। তো সেইগুলো তাদের নাম থাকবে না, বা তাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হবে, এটা হওয়া উচিত না। আর দ্বিতীয় আর একটা কথা যেটা জনগণের স্বার্থে, সেটা হচ্ছে কোনোভাবেই ধরুন চূড়ান্ত তালিকা, সেখানে তারপরে নাম নেই, এটা দেখছেন চূড়ান্ত তালিকাতে নাম নেই, তারপরে কি করবেন? তাহলে তিনি ভারতীয় নাগরিক থাকলেন না? না, তার নাম থাকুক বা না থাকুক, একজন ভারতীয় নাগরিক সর্বদাই ভারতীয় নাগরিক। ভোটার লিস্টে বিভিন্ন কারণে নাম না উঠতে পারে, আমি একাধিক জায়গায় বলেছি, উদাহরণ দিয়ে বলেছি, যে এরকম অনেক ব্যক্তিকে পাবেন যে 2002 সালের ওই এসআইআর লিস্টে নাম নেই, কিন্তু তার আগেও পঞ্চায়েতের মেম্বার হয়েছে, তার পরেও পঞ্চায়েতের মেম্বার হয়েছে। কি করে? অবভিয়াসলি নাম তুলতে এলে, ধরুন এই মুহূর্তে যদি একজন মুর্শিদাবাদের একজন শ্রমিক বা নদিয়ার একজন শ্রমিক, তিনি তার বাড়িতে নেই, তিনি এনুমারেশন ফর্ম নিতে পারলেন না, ফিল আপ করতে পারলেন না, তিনি অনলাইনেও করেননি, হয়তো দেখা গেল যে 2002 সাল, এই 2025 সালের যে লিস্ট চূড়ান্ত এসআইআর এই হয়ে যাওয়ার পরে যে চূড়ান্ত তালিকা, সেখানে তাদের পরিবারের কারোর নাম থাকলো না, তাহলে কি তারা ভারতীয় নাগরিক থাকবেন না? নাকি পরের বার যখন ভোট হবে তখন তিনি এসে ওই অবভিয়াসলি নির্বাচনী আধিকারিকদের বলবেন যে আমার তো নাম ওঠেনি, তাহলে তার নাম কি ওঠানো যাবে না? অবশ্যই ওঠানো যাবে। পরবর্তী ভোট যখন দিতে চাইবেন তিনি অবশ্যই তার নাম ওঠাতে হবে। দ্বিতীয় আর একটা বিষয়, একজন ধরুন ভারতীয় নাগরিক, তিনি চাইছেন না তার নাম ভোটার লিস্টে থাকুক, মানে তিনি ভোটার লিস্টে তুলতে আগ্রহী নন, তারপরে কি তিনি ভারতীয় নাগরিক থাকবেন না? অবভিয়াসলি নাগরিক থাকবেন। শুনতে অবাক লাগলো, এটাই আইন, যে সিটিজেনশিপ অ্যাক্টে 5 রকম ভাবে একজন মানুষ নাগরিকত্ব পেতে পারে, আর সিটিজেনশিপ অ্যাক্টে বলা আছে 3 রকম ভাবে তার নাগরিকত্ব লস হতে পারে, এবং সেই নাগরিকত্ব যে কিভাবে লস হবে সেটা নির্দিষ্টভাবে বলা আছে সেকশন 8, সেকশন 9, সেকশন 10 সিটিজেনশিপ অ্যাক্টে। এবং এই নাগরিকত্ব হরণের একমাত্র ক্ষমতা রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। ধরো একজন ভারতীয় তার নাগরিকত্ব হরণ করতে পারে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট, আইনে বলা আছে। ফলে এখানে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই যে নির্বাচন কমিশন নাম তোলালো না মানে তার নাগরিকত্ব চলে গেল, একদম বিষয়টা এরকম না। যারা বলছেন, যারা এটা করছেন, তারা ভুল করছেন। একটু এসএসসিতে আসি।
শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছিলেন যে জীবন কৃষ্ণ সাহা জেলের মধ্যেই বসে তিনি এই নিয়োগ প্রক্রিয়ার টাকা তুলছেন। দেখুন, আমি বলি যে তিনি যদি দেখান যে সেটা ঘটেছে, আমি বলবো শুভেন্দুবাবু নিশ্চিতভাবে সেই পদক্ষেপ গ্রহণ করবেন যে সেই ভয়েস কল কোন ফোন নাম্বার থেকে কোন ফোন নাম্বারে হয়েছে, যদি অন্ততপক্ষে একটাও ট্রেস করা যায়, নিশ্চিতভাবে জীবন কৃষ্ণ সাহা তো কোনো একটা নির্দিষ্ট ফোন নাম্বারে, সেই ফোন নাম্বারটি সেই সময়ে কোন টাওয়ার লোকেশনে ছিল, এটা তদন্তকারী সংস্থার জন্য খুব সহজ। সেই সমস্ত ডিটেলস ইডি এবং সিবিআইকে দিয়ে দিন, ইডি এবং সিবিআই তদন্ত করে দেখুক যে বিষয়টা কি দাঁড়িয়েছে, এবং আমি মনে করি এটা তদন্ত হওয়া উচিত। আমি অবাক হয়নি, এটা হলেও মানে হওয়ার সম্ভাবনাই বেশি। তার কারণ যেভাবে মানে তিনি বলেছেন একজন বিরোধী দল নেতা, তিনি মিথ্যা বললে তারও তো কনসিকুয়েন্স ফেস করতে হবে। আমি এখনো পর্যন্ত শুভেন্দুবাবুর বিরুদ্ধে যিনি মিথ্যা বলেছেন বলে কোনো মামলা হয়েছে শুনিনি। আপনি শুনে থাকলে আপনিও শুনেননি। তার মানে শুভেন্দুবাবুর এই কন্টেন্টটা জনগণ কনজিউম করেছে, রাজনৈতিক নেতারাও নিশ্চিতভাবে কনজিউম করেছে। কনজিউম করার পরে তারপরে কোনো ব্যবস্থা নেননি। তার মানে প্রাথমিক কিছুটা হলেও বলা যেতে পারে বা বোঝা যেতে পারে যে কিছুটা হলেও সারবত্তা রয়েছে। তদন্তকারী সংস্থার উচিত এই বিষয়ে তদন্ত করা, তদন্ত করে বের করা যে সত্যি সত্যি এটা ঘটেছিল কেন, বা ঘটলে কার সঙ্গে কার ঘটেছিল। এবং ভাবুন যে জেলের অভ্যন্তরে যদি মোবাইল গিয়ে একজন এমএলএ তিনি এইভাবে টাকা তুলছেন, সাংঘাতিক অপরাধ। এবং যিনি জেল দপ্তরের মন্ত্রী রয়েছেন, কারামন্ত্রী, তা তো পদত্যাগ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পদত্যাগ করিয়ে দেওয়া উচিত। পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে বললেন আমি নির্দোষ, তাহলে দোষীটাকে? দেখুন, নির্দোষ ট্রায়ালে সময় লাগছে, তদন্তকারী সংস্থা প্রলং করছে বিষয়টাকে, অর্থাৎ সিবিআইডি প্রলং করছে। সেই জন্য প্রলং ট্রায়ালের জন্য অন্তর্বর্তীকালীন তিনি মানে জেল মুক্তি ঘটেছে, কিন্তু দোষ মুক্তি ঘটেনি। জেল মুক্তি মানে দোষ মুক্তি নয়। এটা ট্রায়াল সম্পন্ন হওয়ার পর যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তিনি দোষী। দোষী নাকি নির্দোষ এটা বলার মতো জায়গায় যায়নি বলেই তার জেল মুক্তি ঘটেছে, দোষ মুক্তি নয়। বর্তমান শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে নতুন করে আবার শূন্য পদ তৈরি করা হবে, এটা কি বলতে পারেন যে বিতর্ক? শূন্য পদ, দেখুন, একটা হচ্ছে শূন্য পদ তৈরি হয়ে আছে কিন্তু শূন্য পদটা ফিল আপ হয়নি, পূরণ হয়নি। আর একটা হচ্ছে শূন্য পদের পরে আবার নতুন করে শূন্য পদ তৈরি করা। বর্তমানে যে শূন্য পদ তৈরি হয়ে আছে সেখানেই পূরণ করার মতো এরকম অনেক শূন্য পদ রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি নেই, শূন্য পদ তৈরি করতে হবে, এটা অন্য বিষয়। আর শূন্য পদ রয়েছে অথচ সেটা ভ্যাকেন্ট রয়েছে, সেটা শূন্যস্থানে কোনো পূরণ হয়নি। এখনো এরকম পশ্চিমবঙ্গে প্রচুর পদ রয়েছে যেগুলো শূন্য পদ, মানে পদ আছে কিন্তু পদটা শূন্য, সেই জন্য ভ্যাকেন্সি। ওটা উনি ভ্যাকেন্সি কি শূন্য পদ তৈরি কি এই বিষয়টা এখনো হয়তো রপ্ত করে উঠতে পারেননি। ওনার তাড়াতাড়ি রপ্ত করে নেওয়া উচিত। দুর্ভাগ্য হলো কি বলুন তো, এই সরকারের আমলে দুর্নীতি একটা সমস্যা, তার সঙ্গে আর একটা সমস্যা হচ্ছে অদক্ষতা। এবং এই সরকার হচ্ছে মানে অদ্ভুতভাবে দুর্নীতি এবং অদক্ষতার একটা মিশেল। মানে কারোর দপ্তরের কাজ সম্পর্কে একটা ক্লিয়ার কাট ধারণা নেই। একটা নোটিশ তৈরি হয়, একটা নোটিশ দেয়, আমাদেরকে মামলা করে করে নোটিশ ঠিক করতে হয়। দুর্ভাগ্যজনক। আপনি দেখছেন যে এতটা বড় এসএসসির মধ্যে 26,000 নিয়োগের পরে প্রথমে বলল এই যে রায় পড়ে বুঝতে পারেনি যে দাগিদের পরীক্ষায় বসানো যাবে না, সিঙ্গেল বেঞ্চে হারলো, ডিভিশন বেঞ্চে অ্যাপিল করতে সরকার গেল, এসএসসি গেল, সেখানে ডিভিশন বেঞ্চ কি সাংঘাতিক সাংঘাতিক কথা রেখেছে যে আপনারা কি করে চোরের হয়ে, মানে চোর মানে টেন্টেড আর কি, টেন্টেড ক্যান্ডিডেট হয়ে এইভাবে অ্যাপিল করতে পারে সরকার এবং এসএসসি। তারপরেও মানে আইনি চপেটাঘাত খাওয়ার পরেও আবার কিছু টেন্টেড ক্যান্ডিডেট ঢুকিয়ে দিয়েছে। আবার মামলা করলাম, মামলা করে এসএসসির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদের রায় পড়ে মনে হয়েছে যে ঠিক আছে দাগিরা পাবে না কিন্তু প্রতিবন্ধী দাগিরা বসতে পারবে। মানে আমি মানে সাধারণ মানুষের বোঝার জন্য বলি যে জিম করা চোর হলে তাকে শাস্তি দিতে হবে, আর পা ভাঙা চোর হলে তাকে শাস্তি দেওয়া যাবে না, তাকে জেলে রাখা যাবে না। এই আইন মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই তৈরি হতে পারে, বা এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরই থাকতে পারে। এটা দুর্ভাগ্যজনক যে মানে রায় পড়ে বুঝতে পারছেন না যে দাগিদের বসানো যাবে না, তারপরে আবার রায় পড়ে এটা বুঝতে পারছেন না যে প্রতিবন্ধী দাগিদেরও বসানো যাবে না। মানে রীতিমতো কোর্টে সবাই হাসাহাসি করছিল, মানে মানে সাচ এ রিডিকুলাস স্টেটমেন্ট। দুর্ভাগ্যজনক, মানে কি বলবো। অমৃতা সেন কি রায় দিল, মানে কি নির্দেশ দিয়েছেন? অবভিয়াসলি যা বলার সেটাই। দেখুন, এইটা বোঝার জন্য তো কোনো মানে
সাধারণ যুক্তিবুদ্ধির যে কোনো মানুষই বুঝবেন যে জিম করা চোর হলে জেলে রাখতে হবে আর পা ভাঙা চোর হলে তাকে মুক্তি দিয়ে দিতে হবে। এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এরকম হীরক রানীর দেশ থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গটা তার হীরক রানীর দেশ তৈরি করে দেওয়া যায় না, কারণ এখানে এখনো ভারতবর্ষের অন্তর্গত ভারতের সংবিধান চলে। ফলে এই যে ভারতের সংবিধান যতদিন বলবৎ রয়েছে ততদিন হীরক রানীর দেশের রাজত্ব চলবে না। কিন্তু দুর্ভাগ্যজনক তিনি চেষ্টা করে যাচ্ছেন এরকম একটি দেশ কায়েম করতে, এরকম একটি রাজ্য কায়েম করতে যেখানে এরকম মানে দুর্নীতিগ্রস্তদের হয়ে সরকার সওয়াল করতে পারেন। এবং সরকার তো আসলে ওই যে বললাম অদক্ষদের এবং দুর্নীতিগ্রস্তদের, একদিকে অদক্ষতা অপরদিকে দুর্নীতিগ্রস্ততা। দেখছেন না যে একটা নোটিশ হয়, যে কোনো নোটিশ হয় আমাদেরকে মামলা, মানে এই যে দেখছেন এত ছেলে মেয়ে এসে হাজির হয়েছে কিসের জন্য? তারা ডিপ্রাইভড। একটা নোটিশ বের করছে, সেই নোটিশে এত ভুল থাকছে, প্রতিটি লাইনে লাইনে ভুল। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি একই ভুল রিপিটেডলি আলাদা আলাদা অথরিটি করে। এই যেমন পার্সুইং ক্যান্ডিডেটদের ডিএলএড পার্সুইং হলে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দিল না, মামলা করলাম, দাদা দিল। তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন দিল না, মামলা করলাম, তারপরে দিল। মানে আদালত নির্দেশ, এনসিটি গাইডলাইনে বলাই আছে, স্টেট কন্ডাক্ট গাইডলাইনে। তারপরে আবার এসএসসিও একই ভুল করলো। তাহলে একই ভুল একবার বোর্ড করছে, একবার মাদ্রাসা সার্ভিস কমিশন করছে, একবার এসএসসি করছে। তাহলে কারোর ভুল থেকে মানে আদালতে যে আইনি চপেটাঘাত খাটছে, শিক্ষা নেবে না? আদালতের তো আর কাজ নয় যে এই শোনো তুমি নিয়োগ করবে, তার জন্য পার্সুইং ক্যান্ডিডেটদের যখন দেখছে পার্সুইং ক্যান্ডিডেটরা বসতে পারছে না, তারা চলে আসছে। এই যে ধরুন রেজাল্ট বের করা উচিত টেট মানে 23-25-এর ডিএলএড 23-25-এর রেজাল্ট বের করে তাদের ওই 9 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, তাদেরও ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া উচিত। এর আগে 20-22-এর মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সুপ্রিম কোর্ট বলেছিল এদের বসতে দিতে হবে। একইভাবে এই 23-25-এর রেজাল্ট এখনো বের করেনি ডিএলএড 23-25-এর, তারা দেখেন এসে হাজির হয়েছে যে আমাদেরকেও বসতে দিতে হবে, কারণ এর আগে 2022 সালে সিলেকশন প্রসেসে 20-22-কে ওরকম বসতে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল, তারা মামলা জিতেছিল, এখনো তাদের অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। যাই হোক, মানে আবার একই ভুল এখনো। আপনি বলছিলেন আপনার চেম্বারে সামনে দেখছেন প্রচুর ছেলেমেয়ে বসে রয়েছে, রাস্তায় তো প্রচুর আন্দোলন করছে। একদম দেখুন এই ছেলেমেয়েরা দে দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট, সত্যতে সত্য পেয়েছে এসএসসিতে, কি করবে বলুন তো? মানে তারা এসে মানে কান্নাকাটি করে, আপনি যে স্যার সত্যতে সত্য পেয়েছি তারপরে আমি চাকরি পাচ্ছি না। মানে সাচ এ রিডিকুলাস স্টেট যে একটা আইন তৈরি করছে, এমনভাবে আইন ফ্রেম করছে যাতে মেরিটোরিয়াস স্টুডেন্টরা তারা ডিপ্রাইভ হচ্ছে। তাহলে মেরিটোরিয়াস স্টুডেন্টরা তারা স্কুলের শিক্ষক হবে না, তারা কলেজের অধ্যাপক হবে না, তারা ডাব্লিউবিসিএস অফিসার হবে না, তারা সরকারি দপ্তরের কর্মী হবে না, তারা বিডিও এসডিও ডিএম হবে না, তারা ডিস্ট্রিক্টের এসপি হবে না। হবেটা কি? রাজ্য সরকার সত্যি স্বচ্ছ নিয়োগ চায় মনে হয়? আমার মনে হয় না। দেখুন স্বচ্ছ নিয়োগ যদি চাইতো তাহলে তারা রুল ফ্রেমিংটাই সেভাবে করতো, কন্ডাক্টটাই সেভাবে করতো। এখনো পর্যন্ত 2016 সালের যে এসএসসি বাতিল হয়ে গেছে না, ওর ওএমআর শিট আদালত বলেছে পাবলিশ করে দিতে, এখনো পাবলিশ করেনি। আদালতের নির্দেশে টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট উইথ অল ডিটেলস আমাদেরকে মামলা করে বের করতে হচ্ছে। এইটা খুব দুর্ভাগ্যজনক। দেখুন যদি নিয়োগে দুর্নীতিহীন নিয়োগ চান তাহলে স্বচ্ছতা রাখতে হবে। এই স্বচ্ছতা রাখার কোনো প্রকার মানসিকতা এই সরকারের নেই, কোনো আর্টিকেল 12 অথরিটির আছে বলে আমি দেখছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। এই পশ্চিমবঙ্গের এই সময়কালে যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের জন্য খারাপ লাগে যে এই মেধাযুক্ত ছেলেগুলো প্রতিদিন প্রতি মুহূর্তে ডিপ্রাইভড হচ্ছে। এদের আরও বেশি বেশি মানে এই ব্যবস্থায় আসা উচিত ছিল, তাহলে পশ্চিমবঙ্গ এগিয়ে যেতে পারতো। কারণ পশ্চিমবঙ্গের যে মানব সম্পদ, মানে আমি মনে করি বাঙালিরা অত্যন্ত উন্নত মেধাসম্পন্ন একটি বাঙালি একটি জাতি, এবং এই বাংলাই একমাত্র দেখুন গোটা ভারতবর্ষের বিভিন্ন সেক্টরে এর আগেও মানে সেই স্বাধীনতার সময়কাল থেকে বলুন, মানে ভারতবর্ষের তৈরির পিছনে বা আজকের ভারতবর্ষ তৈরির পিছনে পশ্চিমবঙ্গের বাঙালিদের অসাধারণ অবদান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, কি বিজ্ঞান, কি প্রযুক্তি, কি চিকিৎসাশাস্ত্র, কি সাহিত্য, কি অর্থনীতি। মানে পশ্চিমবঙ্গের সন্তানেরাই তো ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে তাদের উৎকর্ষতা দেখিয়েছে, কিন্তু সেই উৎকর্ষতার জায়গা থেকে প্রতিদিন পিছিয়ে আসতে হচ্ছে। তার কারণ একটি সরকার তারা এই নীতি গ্রহণ করেছে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। চাকরির দাবিতে কিন্তু মাঠে ময়দানে রাস্তায় নেমে রাজপথে নেমে তারা এখনও বিক্ষোভ চালাচ্ছেন, কিন্তু রাজ্য সরকারকে সত্যি সদিচ্ছা আছে এদের চাকরি দেওয়ার? এই প্রশ্নটাই কিন্তু তুললেন আইনজীবী ফিরদৌস শামীম। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।